সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকের ক্লাসে তোমাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকে আমরা একাদশ ও দ্বাদশ শ্রেণীর অর্থনীতি প্রথম পত্র তৃতীয় অধ্যায় নিয়ে আলোচনা করব। অধ্যায়টির নাম উৎপাদন, উৎপাদন ব্যয় ও আয়। আজকে আমরা মোট, গড় ও প্রান্তিক উৎপাদন সম্পর্কে জানব। মোট উৎপাদন, যাকে বলা হয় টোটাল প্রোডাকশন, সংক্ষেপে টিপি। উপকরণের প্রদত্ত পরিমাণ ব্যবহার করে যে পরিমাণ উৎপাদন পাওয়া যায় তাকে মোট উৎপাদন বা টোটাল প্রোডাকশন বলে। অর্থাৎ কোনো একটা নির্দিষ্ট সময়ে যে উপকরণসমূহ থাকবে সেগুলো ব্যবহার করে যে পরিমাণ মোট উৎপাদন পাওয়া যাবে তাই হচ্ছে টিপি। গড় উৎপাদন, যাকে বলা হয় এভারেজ প্রোডাকশন, সংক্ষেপে বলা হয় এপি। পরিবর্তনশীল উপকরণ দ্বারা মোট উৎপাদনকে ভাগ করলে যা পাওয়া যায় তাকে গড় উৎপাদন বলে। যেমন পরিবর্তনশীল উপাদান শ্রমের গড় উৎপাদন এপিএল ইকুয়াল টু কিউ বাই এল ইকুয়াল টু ফাংশন অফ এল কে বার বাই এল। এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি উৎপাদনকে শ্রমের সাপেক্ষে বিবেচনা করা হয়েছে, অর্থাৎ পরিবর্তনশীল উপকরণ দ্বারা বিবেচনা করতে হবে। এই ক্ষেত্রে সেটা শ্রম হতে পারে মূলধন। প্রান্তিক উৎপাদন, মার্জিনাল প্রোডাকশন, যাকে সংক্ষেপে বলা হয় এমপি। অন্যান্য উপকরণকে স্থির বা অপরিবর্তিত ধরে পরিবর্তনশীল উপকরণের এক একক পরিবর্তনের ফলে মোট উৎপাদনের যে পরিবর্তন ঘটে তাকে প্রান্তিক উৎপাদন বলে। যেমন শ্রমের প্রান্তিক উৎপাদন এমপিএল ইকুয়াল টু ডেল টিপি বাই ডেল এল, অর্থাৎ এখানে শ্রমের সাপেক্ষে করা হয়েছে, সেক্ষেত্রে অন্যান্য উপাদান ধরা হবে না, সেগুলোকে ধরে নেওয়া হবে অপরিবর্তিত। আবার মূলধনের প্রান্তিক উৎপাদনের সময় আসবে এমপিকে ইকুয়াল টু ডেল টিপি বাই ডেল কে, অর্থাৎ মোট উৎপাদনের পরিবর্তনটা আমরা এখানে বিবেচনা করছি একবার শ্রমের সাপেক্ষে আরেকবার মূলধনের সাপেক্ষে। এখন আমরা আলোচনা করব একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে, সেটি হচ্ছে পরিবর্তনীয় উপকরণ অনুপাত বিধি। তোমাদের শুনতে একটু অসুবিধা হতে পারে, এই মুহূর্তে খুব বৃষ্টি হচ্ছে, তাই তোমাদের শোনার যদি একটু সমস্যা হয় একটু মনোযোগ দিয়ে শুনে নেবে। আমরা চলে আসি এবার ক্লাসে। স্বল্পকালে স্থির উপকরণ প্রদত্ত অবস্থায় একটি পরিবর্তনশীল উপকরণের নিয়োগ বাড়াতে থাকলে স্থির ও পরিবর্তনশীল উপকরণের অনুপাতের পরিবর্তন ঘটে। আমরা জানি স্বল্পকালে স্থির উপকরণ থাকে যেমন, ঠিক তেমনি পরিবর্তনশীল উপকরণ থাকে। এই ক্ষেত্রে যদি আমরা একটা উপকরণকে স্থির রাখি এবং একটা পরিবর্তনশীল উপকরণের নিয়োগটা বাড়াতে থাকি, তখন স্থির এবং পরিবর্তনশীল উপকরণের মধ্যে যে একটা অনুপাত রয়েছে তার একটা পরিবর্তন ঘটবে। এক্ষেত্রে মোট উৎপাদনের মধ্যেও পরিবর্তন ঘটবে। এটিকেই পরিবর্তনীয় উপকরণ অনুপাত বিধি বলে। এক্ষেত্রে দেখা যায় কোনো উপকরণকে যদি ক্রমাগত নির্দিষ্ট হারে বৃদ্ধি করা হয় তবে মোট উৎপাদন বাড়লেও একটি স্তরের পর তা ক্রমহ্রাসমান হয়। এর অর্থ হলো পরিবর্তনশীল উক্ত উপকরণের প্রান্তিক উৎপাদন প্রথমে বাড়লেও পরে তা ক্রমহ্রাসমান বা ঋণাত্মক হতে পারে। পরিবর্তনীয় উপকরণ অনুপাত বিধিটি আমরা একটি প্রশ্নের সাহায্যে সহজে বুঝতে পারি। এখানে চিত্রে আমরা একটা তালিকা দেখতে পাচ্ছি। এই তালিকা হতে গড় উৎপাদন অর্থাৎ এপি ও প্রান্তিক উৎপাদন অর্থাৎ এমপি বের করে পরিবর্তনীয় উপকরণ অনুপাত বিধিটি ব্যাখ্যা করতে হবে। এপি ও এমপি এর মধ্যে সম্পর্ক দেখাতে হবে। কোন স্তরে উৎপাদন করা যুক্তিযুক্ত হবে ব্যাখ্যা করতে হবে। যশোর বোর্ড 2017 সালে এরকম একটি প্রশ্ন এসেছিল, তার ভিত্তিতে এই প্রশ্নটি তৈরি করা হয়েছে। আমরা এখানে তালিকাতে দেখতে পাচ্ছি 3টি কলাম রয়েছে, যার প্রথমটিতে রয়েছে ভূমি একক, যেখানে আমরা প্রত্যেকটাতে দেখতে পাচ্ছি 1 দেয়া। আবার শ্রম ও মূলধন একক দেওয়া আছে, যেখানে 1 2 3 4 5 6 7 8 এরকম মান দেওয়া আছে। আবার মোট উৎপাদন টিপির ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি 8 20 30 36 40 42 42 40 এরকম মান দেওয়া আছে। এখন এখান থেকে আমাদেরকে কি করতে হবে? প্রথমে আমাদেরকে এপি বের করতে হবে, তারপর এমপি বের করতে হবে। এখানে দেখো একটি তালিকার মাধ্যমে পরিবর্তনীয় উপকরণ অনুপাত বিধিটি ব্যাখ্যা করা হয়েছে, যেখানে আমরা টিপি হতে এপি এবং এমপি বের করেছি। আমরা প্রথমে মনে করে নেই এপিটা কীভাবে বের করতে হবে। গড় উৎপাদন আমরা কিছুক্ষণ আগেই দেখেছি যে গড় উৎপাদনটা কীভাবে বের করতে হবে। গড় উৎপাদনের ক্ষেত্রে যেটা পরিবর্তনশীল উপাদান বা উপকরণ থাকবে সেটা দ্বারা মোট উৎপাদনকে ভাগ দিতে হবে। যেমন এখানে মোট উৎপাদন দেখো প্রথম সারিতে আমরা দেখতে পাচ্ছি আছে 8, তাকে আমরা ভাগ দিচ্ছি 1 দ্বারা। 1 দ্বারা যদি আমরা 8কে ভাগ দিই তাহলে আমরা সেখানে গড় উৎপাদন কত পাচ্ছি? 8। আবার দেখো দ্বিতীয় সারিতে দেখতে পাচ্ছি আমরা মোট উৎপাদন টিপি রয়েছে 20। এই 20কে আমরা পরিবর্তনশীল উপকরণ 2 দ্বারা ভাগ করেছি, পেয়েছি কত? 10। ঠিক তেমনি আমরা
প্রত্যেকটা সারিতে মোট উপাদান যে মানগুলো দেয়া আছে সেগুলোর পাশে যে শ্রম এবং মূলধনের যে পরিবর্তনশীল উপাদানের সংখ্যা দেওয়া আছে তা দ্বারা ভাগ করতে হবে এবং সেগুলো ভাগ করে বসাতে হবে এপি এর ঘরে, অর্থাৎ অ্যাভারেজ প্রোডাকশনের ঘরে। তাহলে আমরা কি পেয়ে যাব? সেখান থেকে অ্যাভারেজ প্রোডাকশনটা পেয়ে যাব, অর্থাৎ এই কলামটা আমরা তৈরি করতে পারবো। আবার আমরা প্রান্তিক উৎপাদন তাহলে কীভাবে বের করলাম? প্রান্তিক উৎপাদন দ্বারা পরিবর্তন বোঝানো হয়েছে। প্রান্তিক উৎপাদন বের করার একটি সহজ উপায় হচ্ছে, আমরা প্রান্তিক উৎপাদন বের করার সময় আমরা মোট উৎপাদনের দিকে তাকাবো। এই প্রান্তিক উৎপাদন নয়, আমরা অর্থনীতিতে যত ধরনের প্রান্তিক নিয়ে আলোচনা করব, মনে রাখবো সমস্ত প্রান্তিক বের করতে হলে আমাদের সেটার মোটের দিকে তাকাতে হবে। যেমন প্রান্তিক আয়, প্রান্তিক ব্যয়, প্রান্তিক উৎপাদন, প্রান্তিক উপযোগ, এই সব কিছুর ক্ষেত্রে আমাদের তাকাতে হবে তার মোটের দিকে। তাহলে আমরা এখানে মোটের দিকে তাকাই। মোট উৎপাদন দেওয়া আছে প্রথমে কত দেখো 8, এই ক্ষেত্রে প্রান্তিক উৎপাদন 80 হবে। আবার মোট উৎপাদন দেখো 8-এর পরে আছে 20, তাহলে 8 থেকে এখানে 20 কত পার্থক্য? 12, তাই না? তাহলে এই যে 12 মানে 12, এই 12 আমরা বসালাম তার পাশের ওই যে প্রান্তিক উৎপাদনের ঘরে। তারপরেরটাতে দেখো গিয়ে এখানে মোট উৎপাদন রয়েছে 20 থেকে 30, অর্থাৎ পার্থক্য কত পেলাম আমরা? 10 না? তাহলে এই 10টা আমরা বসালাম গিয়ে এই মার্জিনাল প্রোডাক্টের ঘরে। তারপর দেখো আবার 30 থেকে 36 কত বৃদ্ধি পেয়েছে? 6 বৃদ্ধি পেয়েছে। তাহলে ওই 6টা নিয়ে আমরা বসালাম কোথায়? ওই যে প্রান্তিক উৎপাদন অর্থাৎ মার্জিনাল প্রোডাকশনের ঘরে। তাহলে আমরা বুঝতে পারলাম প্রান্তিক উৎপাদন আমাদেরকে বের করতে হবে মোট উৎপাদনের পার্থক্য থেকে, অর্থাৎ মোট উৎপাদন প্রথম এককের ক্ষেত্রে যা পরবর্তীতে যত হবে তার বিয়োগফলই হচ্ছে কি? প্রান্তিক উৎপাদন। তালিকা হতে দেখা যায় শ্রম মূলধন যখন 1 একক তখন মোট উৎপাদন 8 একক, গড় প্রান্তিক উৎপাদনও তখন 8 একক। পরে শ্রম মূলধনের ক্ষেত্রে 2 একক হলে মোট উৎপাদন হয় 20 একক এবং গড় উৎপাদন 10 একক ও প্রান্তিক উৎপাদন 12 একক হয়, অর্থাৎ প্রান্তিক উৎপাদন বেশি বাড়ে। এক্ষেত্রে এমপি গ্রেটার দেন এপি হয়, অর্থাৎ এমপিটা কার থেকে বেশি? এপির থেকে বেশি হয়। একসময় গড় ও প্রান্তিক উৎপাদন সমান হয়, এপি ইকুয়াল টু এমপি। আমরা দেখতে পাচ্ছি তৃতীয় এককের ক্ষেত্রে আমরা গড় উৎপাদন এপি এবং এমপি পরস্পর সমান হয়েছে। এটি হলো প্রথম পর্যায়। দ্বিতীয় পর্যায়ে মোট উৎপাদন ক্রমহ্রাসমান হারে বাড়ে, গড় ও প্রান্তিক উৎপাদন ক্রমহ্রাসমান হয়, তবে গড় উৎপাদন তখন প্রান্তিক উৎপাদন অপেক্ষা বেশি থাকে। এক্ষেত্রে এপি গ্রেটার দেন এমপি হয়, কারণ এরপরে নিচের দিকে আমরা যত নামছি তৃতীয় এককের পরে চতুর্থ এবং পঞ্চম এককে দেখো তাকিয়ে, এপি যদি 9 হয় তখন এমপি হচ্ছে 6, এপি যদি 8 হয় এমপি হচ্ছে 4, অর্থাৎ সেক্ষেত্রে দেখতে পাচ্ছি আমরা কে বড়? এপিটা বড় আর এমপিটা হচ্ছে ছোট। একসময় প্রান্তিক উৎপাদন 0 হয়, তখন মোট উৎপাদন সর্বোচ্চ হয়। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি প্রান্তিক উৎপাদন এখানে 0 হয়েছে কত? 7 নম্বর এককের ক্ষেত্রে, আর সেই ক্ষেত্রে মোট উৎপাদনটা হচ্ছে সর্বোচ্চ। এক্ষেত্রে বলে রাখা ভালো, মোট উৎপাদন এখানে দুইটা জায়গাতে দেওয়া আছে সর্বোচ্চ সংখ্যা, যেমন 42 মানে 42। এখন এক্ষেত্রে তোমাদেরকে বিবেচনা করতে হবে কোন জায়গাটাতে প্রান্তিক উৎপাদন 0। যেখানে প্রান্তিক উৎপাদন 0 থাকবে তার বিপরীতের মানটাকে তোমাকে বেছে নিতে হবে। এখন তোমাকে এই প্রশ্ন বা এই সারণীদের যদি জিজ্ঞেস করে যে এখানে কত এককে মোট উৎপাদন সর্বোচ্চ, তুমি যদি বলো এখানে 6 এককে মোট উৎপাদন সর্বোচ্চ, তাহলে সেটা ভুল হবে, কারণ আমরা 6 এককের ক্ষেত্রে মোট উৎপাদন 42 দেখতে পাচ্ছি যেটা সর্বোচ্চ, কিন্তু তার বিপরীতে যে প্রান্তিক উৎপাদন আছে সেখানে 2 দেয়া, অর্থাৎ সেটা 0 না। তাহলে যদি এটা 0 না হয় তাহলে আমরা তার বিপরীতের মোট উৎপাদনকে সর্বোচ্চ বলতে পারবো না। কিন্তু আমরা সপ্তম এককের ক্ষেত্রে দেখতে পাচ্ছি এখানে 42 আছে, তার বিপরীতে প্রান্তিক উৎপাদন রয়েছে 0, তাহলে আমরা বলতে পারবো এই সপ্তম এককে মোট উৎপাদনটা সর্বোচ্চ হয়েছে। তৃতীয় পর্যায়ে দেখা যায় মোট উৎপাদন হ্রাস পায়, গড় উৎপাদন হ্রাস পায়, তখন প্রান্তিক উৎপাদন ঋণাত্মক হয়, অর্থাৎ মোট উৎপাদন তখন আমরা দেখতে পাচ্ছি 42 থেকে নেমে কোথায় চলে আসছে? 40-তে। আবার গড় উৎপাদন তখন 6 থেকে নেমে চলে আসছে 5-এ, কিন্তু প্রান্তিক উৎপাদন তখন হয়ে গেছে -2, অর্থাৎ সেটি ঋণাত্মক। এটিকে আমরা আবার চিত্রের সাহায্যে দেখতে পারি। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা এই তালিকাটিকে চিত্রের সাহায্যে উপস্থাপন করতে পারি। আমরা দেখতে পাচ্ছি এখানে দুটি চিত্র রয়েছে। চিত্রের উপরি অংশে রয়েছে মোট উৎপাদন এবং নিচের অংশে রয়েছে গড় উৎপাদন ও প্রান্তিক উৎপাদন। এই দুইটা চিত্রকে আমরা একটি চিত্রের মধ্যে অঙ্কন করতে পারি, কিন্তু সেটা অনেক জটিল হয়ে যাবে, তাই এভাবে অঙ্কন করাটা তোমাদের জন্য ভালো হবে। এক্ষেত্রে আমরা পরিবর্তনশীল যে উপকরণ অর্থাৎ শ্রম এবং মূলধন আমরা নিয়েছি ভূমি অঙ্কে 1 থেকে 7, 8 পর্যন্ত, তাই না? তাহলে এখান পর্যন্ত আমরা বাছাই করে নিয়েছি সমান সমান ব্যবধান নিয়ে।
তারপর আমরা লম্বককে বাছাই করেছি মোট উৎপাদনের মান। আমরা এখানে মোট উৎপাদনের মান সর্বোচ্চ কত আমরা দেখতে পাই, টিপিটা সবচেয়ে বেশি হচ্ছে এখানে 42। তাহলে এই 42টা আমরা লম্বককে ধরতে হবে সর্বোচ্চ সংখ্যাতে। এখন এই জায়গাতে আমরা ব্যবধান কত করে নিব, সংখ্যার ব্যবধানটা তোমার ইচ্ছের উপর নির্ভর করে, তবে তুমি এত বেশি ব্যবধান নেবে না যাতে করে তোমার চিত্রটা সুন্দর অঙ্কন করতে না পারো। এখানে দেখো আমি ব্যবধানটা নিয়েছি 5 করে, অর্থাৎ 5 থেকে 10, 10 থেকে 15 এইভাবে ব্যবধানটা নিয়েছি। তুমি চাইলে 4 করে নিতে পারো, 2 করেও নিতে পারো, ব্যবধানটা কোনো সমস্যা হবে না। এই ক্ষেত্রে 5 করে যদি আমি ব্যবধান নেই তাহলে কিছুটা আন্দাজ করে নিয়ে নিতে হবে যে কোন জায়গাতে সঠিক মাপটা পাওয়া যাবে। আমরা দেখতে পাই যে এখানে প্রথম এককের ক্ষেত্রে শ্রমমূলধন যখন প্রথম একক তখন মোট উৎপাদন হচ্ছে 8, সেই কারণে দেখো 1-এর সাথে 8-এর একটি সম্পর্ক স্থাপন করে বিন্দু স্থাপন করা হয়েছে এ বিন্দু। ঠিক তেমনি 2-এর সাথে আমরা দেখতে পাই রয়েছে এখানে মোট উৎপাদনটা হচ্ছে 20, তাহলে 2-এর সাথে আমরা 20-কে সম্পর্ক স্থাপন করলাম বি বিন্দুর মাধ্যমে। এইভাবে আমরা বাকি সি, ডি, ই, এফ, জি, এইচ সবগুলো বিন্দু পাই। এখন এই এ, বি, সি, ডি, ই, এফ, জি, এইচ বিন্দুগুলো যোগ করে দিলে আমরা যে রেখাটি পাই তাই হচ্ছে মোট উৎপাদন রেখা বা টোটাল প্রোডাকশন রেখা। এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি মোট উৎপাদন প্রথমে বৃদ্ধি পাচ্ছে, তারপরে সেই বৃদ্ধি পাওয়াটা ক্রমহ্রাসমান হারে বৃদ্ধি পাচ্ছে এবং একসময় মোট উৎপাদন সর্বোচ্চ হওয়ার পর সেটা হ্রাস পাচ্ছে। আবার নিচের চিত্রে আমরা ভূমি অক্ষে নিলাম শ্রমমূলধন 1 থেকে আমরা 8 পর্যন্ত যে মান এককটা আমরা সেটা বাছাই করলাম সেই আগের মতো করে। তারপর আমরা লম্বকের মানটা নিব। লম্বকের মান নেওয়ার আগে আমরা দেখব এভারেজ প্রোডাক্ট এবং মার্জিনাল প্রোডাক্ট, অর্থাৎ গড় উৎপাদন ও প্রান্তিক উৎপাদনের সর্বোচ্চ মানটা কত। এখানে দেখতে পাচ্ছি আমরা সর্বোচ্চ মানটা দেওয়া আছে কত, 12 মানে 12, আর সর্বনিম্ন মানটা হচ্ছে -2। যেহেতু মাইনাস তাহলে সেটা শূন্যকের নিচে চলে যাবে। আচ্ছা, তাহলে দেখো এখানে আমরা যখন লম্বককে মান দিয়েছি তখন দেখো শূন্যের নিচে আমরা কিন্তু একটা টান দিয়েছি এবং সেখানে -2 নির্ধারণ করেছি। আবার উপরের দিকে আমরা 12 পর্যন্ত মানে 12 পর্যন্ত আমরা কি করেছি, ঘর নিয়েছি। এখন ঠিক আগে যেভাবে আমরা কি করলাম মোট উৎপাদনের সাথে আমরা সম্পর্ক স্থাপন করে বিন্দুগুলো যোগ করেছি, ঠিক একই কাজ এখানেও করতে হবে। যেমন শ্রমমূলধন যখন 1 একক তখন গড় উৎপাদন হচ্ছে 8, তাহলে 8-এ আমরা একটা বিন্দু দিব। আবার যখন শ্রমমূলধন 2 একক তখন গড় উৎপাদন হচ্ছে 10, তাহলে 10-এ আমরা একটা বিন্দু দিব। এইভাবে আমরা বিন্দু দিয়ে দিয়ে কি করব, এভারেজ প্রোডাক্টের যে রেখাটা সেটা অঙ্কন করব সেই বিন্দু সাপেক্ষে। একই রকমভাবে আমরা ওই চিত্রটা যখন শেষ হবে তখন আমরা শুরু করব মার্জিনাল প্রোডাক্ট আঁকা। এক্ষেত্রে আমরা দেখতে পাই সেই একই রকমভাবে শ্রমমূলধন যখন 1 একক তখন প্রান্তিক উৎপাদন 8, তাহলে এটা এইটাই বিন্দু হবে, অর্থাৎ দুইটা বিন্দু একই জায়গাতে। তারপর যখন শ্রমমূলধন 2 একক তখন প্রান্তিক উৎপাদন হচ্ছে 12, তাহলে 2-এর সাথে 12কে মিলিয়ে আমরা একটা বিন্দু দিব। এখানে তোমাদের দেখার সুবিধার্থে আমি এভারেজ প্রোডাক্ট যে রেখাটা সেই রেখার বিন্দুগুলো আমি স্টার ছাড়া দিয়েছি, আর যেটা প্রান্তিক উৎপাদনের রেখাটা সেটা আমি স্টার ব্যবহার করেছি চিহ্নটা। কিন্তু এই ক্ষেত্রে তোমরা এই যেরকম স্টার ব্যবহার করতে হবে না, তোমাদের বোঝার সুবিধার্থে শুধুমাত্র এটা ব্যবহার করা হয়েছে। তাহলে এইভাবে আমরা অঙ্কন করার পর দেখতে পাই যে যখন মোট উৎপাদন বাড়ছে তখন মার্জিনাল প্রোডাক্ট অর্থাৎ প্রান্তিক উৎপাদন এবং এভারেজ প্রোডাক্ট গড় উৎপাদন উভয়ই কিন্তু তখন বাড়ছে। এবং নিচের চিত্রে দেখে আমরা যদি খেয়াল করি তাহলে দেখতে পাই তখন দেখো কে উপরে আছে, তখন দেখতে পাই আমরা মার্জিনাল প্রোডাক্ট উপরে আর এপিটা হচ্ছে নিচে অবস্থান করছে। আবার এখানে একটা এম বিন্দু আছে, সেই এম বিন্দুতে মার্জিনাল প্রোডাক্ট এবং এভারেজ প্রোডাক্ট দুজনকে ছেদ করে গেছে। তাহলে এইখানে যে তারা ছেদ করে গেল এখানে তারা পরস্পর সমান। আবার এরপরে যদি আমরা তাকাই তাহলে দেখতে পাই তখন দেখো এভারেজ প্রোডাক্টটা হচ্ছে উপরে আর মার্জিনাল প্রোডাক্ট হচ্ছে নিচে অবস্থান করছে। অর্থাৎ যত সময় যাচ্ছে তত আমরা দেখতে পাচ্ছি তখন কী হচ্ছে, এভারেজ প্রোডাক্ট কমছে কিন্তু তার থেকে মার্জিনাল প্রোডাক্ট আরও বেশি হারে কমছে। এটাই হচ্ছে তাদের মধ্যেকার সম্পর্ক। এখন প্রশ্ন হচ্ছে একজন উৎপাদকের জন্য কোন স্তরে উৎপাদন করা যুক্তিসঙ্গত বা কাম্য হতে পারে। তালিকা ও চিত্র থেকে বোঝা যায় প্রথম পর্যায়ে মোট উৎপাদন সর্বোচ্চ হয় না, এক্ষেত্রে পরিবর্তনশীল উপকরণ বৃদ্ধি লাভজনক। তৃতীয় পর্যায়ে মোট উৎপাদন হ্রাস পায় ও প্রান্তিক উৎপাদন ঋণাত্মক হয়, তাই প্রথম ও তৃতীয় স্তর দুটি কাম্য হতে পারে না। দ্বিতীয় পর্যায়ে মোট উৎপাদন সর্বোচ্চ হয়,
তাই এই স্তরটি কাম্য স্তর, যেখানে উৎপাদনকারীর উৎপাদন করা যুক্তিসঙ্গত হবে। তাহলে আমরা বলতে পারি এখানে দ্বিতীয় স্তরটি হচ্ছে একজন উৎপাদনকারীর জন্য কাম্য স্তর। এতক্ষণ ক্লাস দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল।